আর এবার নজর রাখতে হচ্ছে কাঁথি সমবায় ভোট ঘিরে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। অভিযোগ ভোটারদের থেকে নাকি স্লিপ কেড়ে নেওয়া হয়েছে, কিন্তু কাদের বিরুদ্ধে এই অভিযোগ, কাদের মধ্যে সংঘর্ষ, আগে ছবিটা দেখাই, দেখুন কি পরিস্থিতি তৈরি হয়েছে। সুজিত রয়েছে আমার সঙ্গে। সুজিত, কেন এরকম পরিস্থিতি তৈরি হলো? এই সংঘর্ষের সূত্রপাত ঠিক কোন জায়গায়? এখন কি পরিস্থিতি? জেলার নাম পূর্ব মেদিনীপুর জেলা, যেখানে নন্দীগ্রামের জেলা, সেখানে ভোট মানেই কিন্তু দেখা যায় যে উত্তেজনার পারদ চড়তে থাকে। যেখানে আজকে কাঁথির সমবায় ব্যাংকের ভোট, সেই ভোটকে কেন্দ্র করে সকাল থেকে কাঁথি শহরে যে ছবি দেখাচ্ছি, যে ছবি দেখছি সোনিয়া, সেখানেই দেখা যাবে যে বিবদমান তৃণমূল এবং বিজেপির মধ্যে তুল্যমূল্য লড়াইটা একেবারে রাস্তায় চলে এসেছে। সেখানে দেখা যাচ্ছে যে একের পর এক অভিযোগ মূলত শাসক দল তৃণমূলের বিরুদ্ধে আনছে বিজেপি, যদিও সব অভিযোগ অস্বীকার করে তৃণমূলের দাবি যে ভোটে হারবে জেনে, একবারে শিওর হারবে জেনে বাহানা করছে বিজেপি। কিন্তু ছবি দেখা যাচ্ছে কিন্তু গণ্ডগোলের, সেই গণ্ডগোলে চাপানুতর চলছে, একে অপরের ঘাড়ে দোষ চাপাচ্ছে। কিন্তু গোটা ঘটনায় উত্তেজনা কিন্তু যথেষ্ট রয়েছে। শুভেন্দু অধিকারীর পাড়া কাঁথিতেই কিন্তু চলছে এই ভোটযুদ্ধ, যে ভোটযুদ্ধকে কেন্দ্র করে দুপক্ষ অর্থাৎ কিনা শাসক তৃণমূল এবং বিজেপির মধ্যে দ্বন্দ্ব চরমে উঠেছে। ধুন্ধুমার কাণ্ড ঘটছে, পুলিশের সঙ্গে বাগবিতণ্ডা, বিজেপি তৃণমূল সংঘর্ষ এবং এই বুথ অফিস ভাঙচুর, ভোটার স্লিপ কেড়ে নেওয়া, সবটাই কিন্তু একেবারে পুলিশের সামনে চলছে, গন্ডগোল চলছে। পরিস্থিতি 13টি কেন্দ্রে ভোট হচ্ছে, 14টি আসনে ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছে তৃণমূল। সেখানে 78টি আসনের মধ্যে বাকি আসনে যেখানে ভোট হচ্ছে, বেশিরভাগ জায়গায় ঠিকঠাক ভোট চললেও শান্তিপূর্ণভাবে শুধু কাঁথি শহর কেন্দ্রিক কয়েকটি যে বুথ রয়েছে, যেখানে ভোট কেন্দ্র রয়েছে, সেখানেই গন্ডগোল হচ্ছে। সেই গন্ডগোল নিয়ে কিন্তু বেশ কিছু জায়গায় পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে ওঠে এবং তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির, অভিযোগ অস্বীকার তৃণমূলের। ভোটাররা ভোট যাচ্ছেন, তাদের কাছ থেকে কাগজপত্র ছাড়িয়ে নিচ্ছিল পাকার ঘাটের কাছে। সেখানে আমাদের ছেলেরা প্রতিবাদ করেছিল যে কাগজটা ছাড়াচ্ছ কেন, ভোটাররা ভোট দিতে যাচ্ছে, তাকে আটকাচ্ছ কেন। এইটা বলতে গিয়ে তৃণমূলের কিছু গুন্ডা, তারা আমাদের কার্যকর্তা, আমাদের কাউন্সিলর তাপস দোলাকে প্রথমে মারে, আমাদের বহু কর্মীকে তারা আক্রান্ত করে। তো যাই হোক, সেটা মানুষ বিচার করবে, মানুষ সব কিছু দেখছে। তারপরে সেখান থেকে এসে এখানে আমাদের ক্যাম্পটা ভেঙে দেয়। কোথাও কোনো উত্তেজনা হয়নি, শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। যারা মানুষকে ভয় দেখাচ্ছে, কিছু ভোটারদের ভয় দেখাচ্ছিল, যাদের লোকবল নেই, মানুষ নেই, সমর্থন নেই, সাধারণ মানুষকে ভয় দেখানো যাবে না। বিজেপি ওই অভিযোগই করতে থাক, ওর নাম পাল্টে দেওয়া হবে, অভিযোগ দল হবে। ওই বিরোধী দলনেতা অভিযোগ ছাড়া কিছু জানে না, তার দলের তার কর্মীরা, তার চালারা কি করবে? হ্যাঁ, বিপুল জয় হবে, বিপুল জয়। শুভেন্দু বাবু যে ব্যাংকের চেয়ারম্যান, ধরাশায়ী হবে, ধরাশায়ী। আর এবার নজর রাখবো একটু চন্দ্রকোনার দিকে, কারণ সেখানে আবার সম্পত্তি বিবাদ, সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিবাদ। ভাইয়ের নামে সম্পত্তি লিখে দেয়নি দাদা, আর সে কারণে দাদাকে বাড়ি ছাড়া হতে হয়েছে বলেও অভিযোগ। 1 মাস ধরে জমির ফসল তুলতে দিচ্ছে না ভাই, দাদাকে ফসল তুলতে বাধা দেওয়ায় জমিতেই পড়ে ফসল নষ্ট হচ্ছে। আগে দেখি এই দুই ভাইয়ের মধ্যে এক ভাইয়ের কি অভিযোগ। আমাকে ইংরেজি মাসের 2 তারিখ সন্ধ্যায় জোর করে মিটিংয়ে বসিয়ে সেখানে আমাকে বলা হয় এই 20 বছর আগে আমার ভাই মানে দিবাকর মণ্ডল আমাকে জমি বিক্রি করে, আমাকে জমিটা ফেরত চাইছে। সেখানে বাপাদিত্য মণ্ডল, আলোক মণ্ডল, শঙ্কর মণ্ডল, দিবাকর মণ্ডল এরা থেকে আমাকে যথেষ্ট পরিমাণে আমার জীবনহানির আশঙ্কা করে আমাকে থ্রেট করা হয়। তারপর আমি কোনো ক্রমে 4 তারিখ বাড়ি ছাড়তে বাধ্য হই। এখন আমার কোনো স্থায়ী ঠিকানা নাই, এখানে ওখানে ঘুরছি। জমিতে আলু পড়ে রয়েছে, এখনো জমিতে আলু পড়ে আছে। প্রশাসন কি বলছে? প্রশাসন কোনোভাবেই কিছু দেখেনি।
বিস্তারিত জানাতে পারবে, সুকান্ত রয়েছে আমার সঙ্গে। সুকান্ত, এই ক্ষমতা কি করে হলো তার? স্বাভাবিকভাবে তো এই প্রশ্ন উঠে আসবে। পঞ্চায়েত প্রধানের স্বামী, তিনি বিবাদে জড়িয়ে পড়লেন। একদমই সোনিয়া, দেখো দুই ভাইয়ের সম্পত্তি নিয়ে বিবাদ, আর সেই বিবাদেই নাম জড়ালো কিন্তু গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামীর। ঘটনাটি চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের বসনছড়া গ্রাম পঞ্চায়েতের আগতকোলা গ্রামের। আর ওই আগতকোলা গ্রামেরই ভাস্কর মণ্ডল তিনি অভিযোগ করছেন যে 1 মাস ধরে তার মাঠে পড়ে রয়েছে ফসল, এবং সেই ফসল কিন্তু পড়ে নষ্ট হচ্ছে। কেন না, ওই এলাকার পঞ্চায়েত সদস্য বা তার ভাই, তাদের আক্রমণেই তারা জমি থেকে তাদের ফসল তুলতে পারছেন না। শুধু তাই নয়, তিনি কিন্তু গৃহ ছাড়া বলে দাবি করেছেন, তিনি অন্য জায়গায় বসবাস করছেন, এবং প্রশাসনের কাছে তিনি লিখিত অভিযোগ জানিয়েছেন। এখনো পর্যন্ত তার জমি থেকে ফসল তোলার কোনো তৎপরতা দেখায়নি প্রশাসন। এই নিয়ে আমরা কিন্তু ওই পঞ্চায়েত সদস্যের অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামীর সাথে যোগাযোগ করেছিলাম। তিনি অবশ্য দাবি করছেন যে তার বিরুদ্ধে ওটা সমস্ত অভিযোগই মিথ্যা। তিনি আরও দাবি করছেন যে যদি ভাস্করবাবু আসেন, তিনি নিজে দাঁড়িয়ে থেকে ফসল তুলতে সাহায্য করবেন। কিন্তু কেন এতদিন তার ফসল জমিতে পড়ে নষ্ট হচ্ছে, সেই প্রশ্নই তুলছেন কিন্তু ভাস্করবাবু। বেশ, বিডিও আশ্বাস দিয়েছেন দ্রুত সমস্যার সমাধান হবে। ও ছোট ভাই, ও কি করেছে না, ওর দাদার নামে ওর জমিটা সব রেজিস্ট্রি করে দিয়েছিল, মানে পরিস্থিতি পরিভাবে। আমাদের ঘরের সব সম্পত্তি, মানে জমিনের সম্পত্তি, ঘরের যত ভিটা আছে সব সে রেজিস্ট্রি করে নিয়েছে। আমরা আমাদের জমি যেমন কি আমাদেরকে রেজিস্ট্রি করে দেয়, ওয়াপস করে দেয়। সে বলছে যে তার জমির আলু তুলতে পারছে না, বাড়ি ছাড়া না, ওটা সে নিজের মতো করেছে। জমিটা রেজিস্ট্রি করে দেওয়ার কথা বলেছে। ভাইয়ের ব্যাপারে, ভাইপদ আছে, তাদেরকে জমিটা রেজিস্ট্রি করে দাও আমরা অনুরোধ করেছিলাম, সে সেই ভয়ে পালিয়ে গেছে, অন্য কোথাও কিছু না। আপনি তো গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী, এখানে আমরা সেই নামটা উল্লেখ করে আপনার নামটা উঠে আসছে, এটা কেন হচ্ছে? এটা হচ্ছে ওই যে গ্রামের মানুষ হিসাবে সে করেছেন হালা, আমি কিন্তু গ্রামের মানুষ নাগরিক হিসাবে গেছি, আমি গ্রাম পঞ্চায়েতের স্বামী হিসাবে যাইনি। তাহলে মিথ্যা অভিযোগ করা, ওইটা মিথ্যা অভিযোগ করতে। আপনারা তাহলে ভাইদেরকে নিয়ে একটা বৈঠক করেছিলেন? বৈঠক করেছিলেন যে সুস্থভাবে মীমাংসা হয়ে যায়। ওদের 2 বার লড়াই হয়েছিল, সেটাকে কেন্দ্র করে আমাদেরকে দেখে দিল, অন্য কিছু না। এরকম কোনো অভিযোগ আমি আমার কাছে পাইনি। আর সেটা যদি হয়ে থাকে, কেউ কারোর জমি লিখে নিয়ে থাকে বা জোর করে বা স্বেচ্ছায়, সেটা তো ওদের ফ্যামিলিগত ম্যাটার, ব্যক্তিগত ব্যাপার, সেটা ওরা আইনের আশ্রয় নেবে। আর বাড়িতে ঢুকতে পারছে না বা বাড়ি ছাড়া বা মাঠের আলু মাঠে পড়ে রয়েছে, তুলতে পারছে না, সেরকম অভিযোগ আমি এখনো পর্যন্ত কোনো তরফ থেকেই পাইনি। আমার কাছে অভিযোগ আসলে আমি নিশ্চয়ই সেটাকে তদন্ত করবো, দরকার হলে আমি আমার ওসি সাহেব আছেন, তার সঙ্গে কথা বলবো। আর এবার নজর রাখবো, বর্ধমান রাজ কলেজের অধ্যক্ষকে সাসপেন্ড করা হলো। আগেই শোকজ করা হয়েছিল অধ্যক্ষ নিরঞ্জন মণ্ডলকে। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। গভর্নিং বডির তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে যে তাকে সাসপেন্ড করা হবে। কিন্তু কি কারণে তার এই সাসপেনশন, কি কি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, অবশ্যই আপনাদের জানাবো। তবে তার আগে আরো একবার জানাই, বর্ধমান রাজ কলেজের অধ্যক্ষ নিরঞ্জন মণ্ডলকে আগেই শোকজ করা হয়েছিল, এবার সাসপেন্ড করা হলো নিরঞ্জন মণ্ডলকে। আরো ডিটেল জানাতে পারবে শরদিন্দু রয়েছে আমার সঙ্গে। শরদিন্দু, কি অভিযোগ রয়েছে রাজ কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে? আগেই শোকজ করা হয়েছিল তাকে, এবার গভর্নিং বডির বৈঠকে সাসপেনশনের সিদ্ধান্ত। একেবারেই বর্ধমান রাজ কলেজ যে প্রিন্সিপাল নিরঞ্জন মণ্ডল, তার বিরুদ্ধে কলেজ পরিচালনায় অদক্ষতা, আর্থিক বেনিয়ম এবং এই যে বিভিন্ন রকম যে ম্যানেজিং কমিটির যেসব সিদ্ধান্ত তার না মেনে চলা, এসব কারণেই তাকে সাসপেন্ড করা হলো। এর আগেই তাকে শোকজ করা হয়েছিল। সেই শোকজে তিনি চিঠি দিয়েছিলেন, সেই উত্তর পাওয়ার পর সেই উত্তর নিয়েই গভর্নিং বডির বৈঠক বসে এবং সেই বৈঠকেই তাকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে নিরঞ্জন মণ্ডল তিনি জানিয়েছেন খুব অল্প সংখ্যক কর্মী নিয়ে তাকে কাজ করতে হয়েছে, তাই তার পক্ষে যতটা সম্ভব তিনি কলেজ পরিচালনার চেষ্টা করেছেন। সেই সঙ্গে তার বিরুদ্ধে ওঠা আর্থিক অনিয়মের যেসব অভিযোগ উঠেছে তা তিনি অস্বীকার করেছেন। তিনি বলেছেন এসব একেবারেই ভিত্তিহীন অভিযোগ তোলা হয়েছে তার বিরুদ্ধে, এবং তিনি এই যে সিদ্ধান্ত গভর্নিং বডির, তার বিরুদ্ধে তিনি আইনের দ্বারস্থ হতে চলেছেন। সব মিলিয়ে বর্তমান রাজ কলেজ যে প্রিন্সিপালকে নিয়ে দীর্ঘদিন ধরে একটা জটিলতা চলছিল এবং সেই জটিলতা এই সাসপেন্ডের মধ্যে দিয়ে আপাতত সেইটা মোড় নিল। বেশ, 1,69,00,000 টাকা যেটা কেওয়াইসি দেওয়া হয়নি বলে আটকে ছিল, রিজার্ভ পে হচ্ছে ইন্টারন্যাশনাল গেটওয়ে, তার সাথে তো আমি কোনো টাই আপ করে টাকাটা নিয়ে নিইনি, সেই টাকা কলেজেই ঢুকেছে। এটা একটা অব্যবস্থা যদি বলেন, অব্যবস্থা।
তার জন্য কি সাসপেন্ড হয়ে যাব আমি? তার জন্য তো কলেজ গভর্নিং বডি কি কোনো দায়িত্ব নেই? কাজের মাঝে প্রতিটি খুঁটিনাটি বিষয় একজন প্রিন্সিপালের পক্ষে মনে রাখা সম্ভব নয়, সেটা আমি মিস করে গেছি। আমি কি সোল রেসপন্সিবল হতে পারি? অধ্যক্ষ মহাশয়ের যে ভুল ত্রুটি, গাফিলতি, দুর্বলতা বা ইনএফিসিয়েন্সি এইসব থাকার কারণেই আমাদের শোকজ হয়েছিল। শোকজের উনি উত্তর দিয়েছিলেন, সেই উত্তর আজকে মিটিংয়ে প্লেস করা হয়েছিল। সেখানে মেজরিটি মেম্বারের সিদ্ধান্ত মোতাবেকে ওই উত্তরগুলি সন্তোষজনক ছিল না, যে কারণে পরিচালন সমিতি ওনাকে সাসপেন্ড করে ডিটেল এনকোয়ারির জন্য নতুন কমিটি তৈরি হয়। আর এবার নজর রাখবো একটু আমরা খড়দার দিকে। খড়দার গ্রাম পঞ্চায়েত, সেখানে দুর্নীতির অভিযোগ উঠে আসছে। কিন্তু কার বিরুদ্ধে এই দুর্নীতির অভিযোগ? এই দুর্নীতির অভিযোগ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। জলের দরে জমির মূল্যায়ন, এমনটাই দুর্নীতির অভিযোগ উঠছে। আরো ডিটেল জানবো এই বিষয়। সুবীর রয়েছে আমার সঙ্গে, সুবীর জানাতে পারবে। সুবীর, কি অভিযোগ রয়েছে এই পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে? কারণ বিধায়কও তো বলছেন যে দুর্নীতি হয়েছে। দেখো, তোমাকে জানিয়ে রাখি, খড়দহ বন্দিপুর গ্রাম পঞ্চায়েত, সে পঞ্চায়েতের যে নিয়ম রয়েছে, সেই বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে যে যেই জমি থাকবে, অর্থাৎ জমির যে মূল্যায়ন, জমির যে পরিমাণ থাকবে, সেই মূল্যায়ন নির্ধারিত মূল্য, সেই মূল্য অনুযায়ী কিন্তু 1% করে কিন্তু সেই যে টাকা সেটা কিন্তু পঞ্চায়েতে জমা করতে হবে। এবং সেই জায়গা থেকে পঞ্চায়েতের সদস্য যে রয়েছে হাফিজুল মণ্ডল, তারই কিন্তু যে জমি 1 কাঠা 4 ছটাক জমি, তার কিন্তু যে মূল্য অর্থাৎ 1% হারে সেই মূল্য দাঁড়াচ্ছে 23,000 টাকা। কিন্তু সেই সদস্যর যে জমি যে ডেভেলপমেন্ট চার্জ, সেটি কিন্তু পঞ্চায়েতের রসিদে পঞ্চায়েত প্রধান যিনি রয়েছেন নন্দরানী বিশ্বাস, তিনি কিন্তু 1000 টাকার বিনিময়ে সই করে কিন্তু সেটি পাশ করে দিয়েছেন। এবং এই নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন পঞ্চায়েত আরেক সদস্য মাসুদ লস্কর। এবং এই ঘটনায়, অর্থাৎ এই পঞ্চায়েতে যে দুর্নীতি, সেই নিয়ে কিন্তু পঞ্চায়েত প্রধানের যে অবৈধ কাজ, এই নিয়ে কিন্তু সরব হয়েছে খোদ পঞ্চায়েত সদস্য যিনি রয়েছেন তিনি। এবং তিনি সরাসরি অভিযোগ করেছেন প্রধানের দিকে। প্রধানের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, প্রধান কিন্তু সম্পূর্ণ বিষয়টি কিন্তু স্বীকার করে নেওয়ার পাশাপাশি তিনি বলেছেন যে তিনি পরে ফোন করবেন। কিন্তু তারপরে কিন্তু ফোন করা, একের পর এক সময় ফোন করা সত্ত্বেও তিনি বলেছিলেন পরে জানাবেন, কিন্তু তারপর আর তিনি ফোন ধরেননি। একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হয় তার সঙ্গে। দেখুন, আপনার পঞ্চায়েতের অন্তর্গত কল্যাণী এক্সপ্রেসওয়ের পাশে হাফিজুল মণ্ডল, যিনি পঞ্চায়েত সদস্য, তার একটি জমি আছে 1 কাঠা 4 ছটাক, আচ্ছা, যার ভ্যালুয়েশন দাঁড়াচ্ছে রেকর্ড অনুযায়ী 23 লাখ টাকা। আচ্ছা, ডেভেলপমেন্ট চার্জ যদি 1% হয়, তাহলে দেখা যাচ্ছে তথ্য অনুযায়ী 23,000 টাকা হয়। আচ্ছা, কিন্তু আপনি ওটা 1000 টাকাতে করে ওটাকে সই করে ওটাকে পাস করে দিয়েছেন। এবং যেটা আপনি সই করেছেন সেই রসিদটাও আমাদের হাতে এসছে। আচ্ছা, একটু বলবেন ব্যাপারটা কি? আপনাকে আমি কিছুক্ষণ পরে ফোন করছি এই বিষয়ে। উত্তর দিতে পারছেন না, অনুগ্রহ করে পরে চেষ্টা করুন। आप जिस व्यक्ति को कॉल कर रही हैं, वह उत्तर नहीं दे रही है। পুরো বিষয়টা শুনলেন যখন আমাদের প্রতিনিধি কথা বলছিলেন, তারপর আর ফোন ধরলেন না। সুবীরের কাছে আরো একবার যাব। সুবীর, সবটা শোনার পর কিছুক্ষণ পরে জানাচ্ছি বলে আর তো কিছু জানালেন না। দেখো, এই জায়গাতেই কিন্তু প্রশ্ন। এবং সেই জায়গা থেকে যিনি হাফিজুল মণ্ডল রয়েছেন, জমি মালিক পঞ্চায়েত সদস্য, তার সাথেও আমরা যোগাযোগ করেছিলাম। তিনি দাপটের সঙ্গে তিনি আমাদেরকে উল্টো প্রশ্ন করছেন যে আমরা কেন তাকে এই কথা বলছি, কেন আমরা তার কাছে জানতে চাইছি। এবং সেই জায়গা থেকে কিন্তু তিনি যে উত্তরগুলো দিচ্ছিলেন, যেভাবে কথা বলছিলেন, সেটা কিন্তু একটা দাপটের সুরে কথা বলছিলেন। পাশাপাশি বিধায়ক যিনি রয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়, তিনি ওটা অন্যায় কাজ বলে কিন্তু আমাদেরকে জানিয়েছেন এবং তিনি পদক্ষেপ নেবেন। পাশাপাশি পঞ্চায়েতের উপপ্রধান যিনি রয়েছেন, তিনিও কিন্তু এই গোটা বিষয়ে পদক্ষেপ নেবেন, এমনটাই কিন্তু জানানো হয়েছে। এবং কোন রকম ভাবে পঞ্চায়েতে এরকম ভাবে আমাদেরও নজর থাকবে। এটা কর্পোরেশনের নিয়ম, মানে বাধ্যতামূলক আর কি। এটা কোনো মানে ফালতু টাকা নয়, মানে আমি চাইছি টাকাটা অত তা নয়। এই টাকাটা 1% প্রত্যেকের জন্য আছে, আর কমার্শিয়াল হলে আরো বেশি। ওরা নিজের বাড়িতে বসে এগুলো করছে, পঞ্চায়েতে এসেও করছে না।
বাড়িতে বসে করতে পারে না এটা? তোমরা নিজেরাই বসে প্রশ্ন করো যে আপনি 1% ট্যাক্সের জায়গায় 2,500 টাকা ট্যাক্স করলেন কি করে 23,000 টাকার জায়গায়। আমি মনে করি এটা ঘোরতর অন্যায়।